নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। বন্ধুরা, আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তোমাদের এখন ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো যাচ্ছে এবং পরবর্তীকালে আরও ভালো করবে। বন্ধুরা, আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম গল্প ছুটি, এই ছুটি গল্পের বিস্তারিত আলোচনা করতে। তো বন্ধুরা, ছুটি গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটি লাইক করে দিও এবং কমেন্টে জানাও পরবর্তীকালে কিসের ভিডিও চাই। বন্ধুরা, ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটি 1299 বঙ্গাব্দে অর্থাৎ বাংলার পৌষ মাসে রচিত। কোন পত্রিকায়? সাধনা পত্রিকায়। বন্ধুরা, এটি তোমরা বইয়ে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে ভালো করে লিখে নাও যে কোন পত্রিকায় এবং কত সালে এটি ছাপা হয়। 1892 সালে সাধনা পত্রিকায়। বন্ধুরা, ছুটি মানে তো জানি যে একটি আনন্দ, উচ্ছ্বাস, উল্লাস ইত্যাদি। যখন আমাদের শুনি যে 4 পিরিয়ডের পর ছুটি হতে চলেছে, তখন একটা আনন্দে উচ্ছ্বাসে মনটা ভরে ওঠে। কিন্তু বন্ধুরা, এই ছুটি গল্পটি একটু বেদনাপূর্ণ। এটি আনন্দের পরিবর্তে বেদনায় পরিণত হয়েছে। বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভবোদয় হইল। বালকদিগের সর্দার অর্থাৎ বালকদের মঞ্চ লিডার ফটিক চক্রবর্তীকে, ফটিক চক্রবর্তী বন্ধুরা দাগ দিয়ে নেবে। মাথায় চট করিয়া একটা নতুন ভবোদয় হইল। তার মাথায় চট করে একটা নতুন প্ল্যানের উদয় হইল। কি সেটা? নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ অর্থাৎ শালকাঠ মাস্তুলের রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। বন্ধুরা, মাস্তুল যে নৌকার আমাদের যে দাঁড়গুলো দেখি না লাঠির মতো, সেটি একটি, ওটাকে মাস্তুল বলে। সেটা রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়িয়া লইয়া যাইবে। তাদের ওই বালকগুলো স্থির করলো যে সেই শালকাঠটাকে তারা গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাব সম্পূর্ণ অনুমোদন করিল। বন্ধুরা, কত বদমাস বুঝতে পারছো? যে কখন ওই লোকটার সেই শালকাঠটিকে দরকার পড়বে, কখন কি বিরক্তি বোধ করবে, কখন অসুবিধায় পড়বে, সেটি উপলব্ধি করিয়াই এই বালকগুলো এই কাজটা করতে লাগলো। কি বদমাস বাবারে! কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। যখন তারা কোমর টোমর বেঁধে ওই কাজে লাগতে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে বলে, তখন ফটিকের কনিষ্ঠ মাখনলাল অর্থাৎ ফটিকের ছোটো ভাই মাখনলাল গম্ভীরভাবে সে গুড়ির উপর বসিয়া গিয়া বসিল। সে গুড়িটার ওপর গম্ভীরভাবে ফটিকের ছোটো ভাই মাখনলাল সেখানে বসে গেল। ছেলেরা তাহার এরূপ উদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। তখন সেই সব ছেলেগুলো দেখে উদাসীন হয়ে গেল, একটু বিমর্ষ হয়ে পড়লো। এই কি করছে রে, এ বাবা কি করছে এই ছেলেটা? একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল। তাদের মধ্যে একজন এসে একটু ভয়ে ভয়ে ওকে ঠেলতে লাগলো, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। ভাবলই না, বিচলিতই হইল না। ঠিক আছে, যা হচ্ছে হোক। এই অকাল তত্ত্বকে নিয়ে মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করতে লাগলো। সে অকাল তত্ত্বকে নিয়ে, সে অকালে অতিরিক্ত তত্ত্বজ্ঞান লাভ করে ফেলেছে। মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা অর্থাৎ সেই খেলাধুলার অসারতা নিয়ে, অর্থাৎ সে সম্বন্ধে এক ফোঁটাও আগ্রহী নয়, এইটা সে নীরবে চিন্তা করতে লাগিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি। তখন ফটিক একটু নিজেকে একটু উপর দেখিয়ে বলতে লাগলো, দেখ মার খাবি, এই বেলা ওঠ, ওঠ রে ওঠ, এরকম করে তাহাকে বলিতে লাগলো। সে তাহাতে আর একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল।
এবং তার ওই ফটিকের কথাতে মাখনলাল অর্থাৎ তার ছোট ভাই ফটিকের সে একটু নড়ে চড়ে ভালো করে স্থানটিতে ভালো করে বসে গেল। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চর কষিয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, সাহস হইল না। কিন্তু এইরূপ সাধারণ নিকটে রাজসম্মান অর্থাৎ সে এত বড় অর্থাৎ বালকদিকের সর্দার অর্থাৎ মানে সে হেড, সে একটু চর কষিয়া দেওয়ার ফটিকের কর্তব্য ছিল তার ভাইকে, কিন্তু তার সাহস হইল না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যে ইচ্ছা করলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। কিন্তু সে এমন একটা ভাব গ্রহণ করলো যে সে এখন থেকে শাসন করে দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলার মাথায় উদয় হইয়াছে, তার মাথায় অন্য একটা প্ল্যান ঘুরছে, সেই জন্যই সে দুইবার পিছিয়ে পড়ল বন্ধুরা। তাহাতে আরেকটা বেশি মজাও আছে, দেখি কি মজা বন্ধুরা। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। দেখছো বন্ধুরা কত বদমাস ফটিক, তার ছোট ভাইটাকে ওরকম করছে। কিন্তু ছোট ভাইটা তার আগেই তাকে একটি বাধা দিয়ে ফেলে যায়। কী বাধা? যে সে কাঠের গুঁড়িটায় গম্ভীরভাবে বসে পড়েছিল। মাখন মনে করিল ইহাতে তার গৌরব আছে, সে আমি গম্ভীরভাবে বসে আছি, আমার অত্যন্ত গৌরব মনে হচ্ছে নিজেকে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। কিন্তু গৌরবের নেহাই যে বিপদ আসতে চলেছে, সম্ভাবনা রয়েছে বিপদের, তাহার কেউই অতটা কেউ ভাবে না। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইয়ো, সাবাস জওয়ান হেইয়ো, এই দুটি লাইন বলতে বলতে তাকে ঠেলতে লাগিল। ঘুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতে মাখন তার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্ঠ হইয়া গেল। তখন মাখনলাল যে গম্ভীরভাবে বসেছিল এবং তার মধ্যে যে তত্ত্বজ্ঞান, তার মধ্যে যে গৌরব, সে যখনই ঘুরিয়ে দিয়েছে তখন সব ভূমিষ্ঠ হইয়া গেল, অর্থাৎ সে আর সেইতে নেই। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বেলাকার বিশেষ ইষ্ট হইল। বলছে যে খেলা শুরুতেই এত সুন্দর একটা জিনিস, তাদের খুব ভালো লাগলো যে খেলার শুরুতে এরকম একটা মজার কাণ্ড হলো, খুব ভালো লাগলো আমাদের। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়ে ফটিকের উপরে গিয়ে পড়িল, একেবারে অন্ধ মারিতে লাগিল। তখন মাখন ওই ভূমি থেকে উঠে ফটিককে অন্ধভাবে অর্থাৎ চোখ মুজে হাত চালাতে লাগলো, যেখানে লাগলে লাগুক, এরকমভাবে মারিতে লাগলো। তার মুখে নাকে চোখে আঁচড় কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল। খেলা ভাঙিয়া গেল। তখন তার মুখে চোখে আঁচড় লেগে গেছিল, কারণ সে অন্ধ হাত চালাচ্ছিল, অন্ধ তাকে মারতে লাগছিল এবং কাঁদতে কাঁদতে ঘরের দিকে সে চলে যেতে লাগলো। ফটিক গোটাকত কাশ উৎপাদন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকায় গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপ করিয়া কাশের গোড়া চিবাতে লাগলো। বন্ধুরা, গোটাকয়েক কাশ অর্থাৎ সে কাশ ফুল দেখেছিল, সেই উৎপাদন করিয়া সে থেকে উঠিয়ে নিয়ে অর্ধমগ্ন নৌকার গলুইয়ের উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা পাকা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হতা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। আবার বলিল এবং সে তৃণমূল অর্থাৎ ঘাসের অর্থাৎ সে কাশ উৎপাদন বললাম না, সে কাশের গোড়ার দিকটা একটু মিষ্টি মিষ্টি, সেদিক থেকে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্যে অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহণের সন্ধানে চলিলেন। অবিলম্বে বাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। ভাগা তাহাকে বলপূর্বক
আলকরা করিয়ে তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশের হাত পা ছুটিতে লাগিল। বাঘা তাহাকে বলপূর্বক আড়াকলা অর্থাৎ সেই আমাদের চ্যাংদলা বলি না, সে ওইরকম করিয়া ফটিক নিষ্ফল আক্রোশের হাত পা ছুটতে ছুটতে সে গমন করল। ফটিককে দেখিবা মাত্র তার মা অগ্নিমূর্ত হইয়া কহিলেন, তুই আবার মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না মারিনি। ফের মিথ্যা কথা বলছিস? কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্বনালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে আমাকে, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্যই হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষিয়া দিয়া কহিল, ফের মিথ্যা কথা। মা মাখনের পক্ষে লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়ে তার পৃষ্ঠে 2-3টা প্রবল চাপেটঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করে বললেন, এই তুই আমাকে ঠেলছিস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে। বন্ধুরা, এগুলো দাগ দেবে, শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তাহারা অনেকটা বাড়িয়ে উঠিয়াছে। তার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একেবারে দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভরবাবু তার ভগ্নীকে দেখিতে আসিয়াছেন। কিছুদিন খুব সমারোহ গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে সময়বাবু তাহার ভগ্নীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতির সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যারণ্যের বিবরণ শুনিলেন। তার ভগ্নী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন, তিনি ফটিকে কলকাতা লইয়া গিয়ে নিজের কাছে রাখিয়া শিক্ষা দেবেন। বিধবা এই প্রস্তাবে সহজে সম্মত হইল। ফটিককে, বন্ধুরা, বিধবা এখানে বলতে ফটিকের মাকে ইঙ্গিত করা হয়েছে। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদা আকাঙ্ক্ষা ছিল যে কোনো দিন সে মাখনকে জলে ফেলে দেয়, না মাথায় ফাটিয়ে দেয়, কি দুর্ঘটনা ঘটাতেই পারে। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রাই হইল না। কিন্তু বন্ধুরা, পরবর্তীকালে এই অনিদ্রা যে রাত্রি ঘুম হয় না, পরবর্তীকালে তার আরোই ঘুম হবে না। বন্ধুরা, পরবর্তীকালে একটা বেদনায় পরিণত হয়ে যাবে। শেষে দেখি বন্ধুরা, অবশেষে যাত্রাকালে আনন্দে ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাঠাই সমস্ত মাখনকে পুত্রপৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল। কলকাতা মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এখন অন্নবশ্যক পরিবারের বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিল তা বলিতে পারি না। তাহার নিজের 3 ছেলে লইয়া তিনি নিজের নিয়মে রান্নাঘর পাতিয়া বসিয়া আছেন, ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি 13 বৎসরের অপরিচিত আসিতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাঠডঙ্গের আছে। বন্ধুরা, আলোচনা কেমন লাগছে জানাও। বন্ধুরা, এই 35 পাতা পর্যন্তই পার্ট 1-এ পড়ানো হলো। বন্ধুরা, তারপর থেকে যতদূর আছে সেটা দ্বিতীয় পার্টে কমপ্লিট করা হবে। বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে তোমরা এরকম ভিডিও পেতে পারো। বন্ধুরা,
আবার ইংলিশেরও আসতে চলেছে সেকেন্ড সেমিস্টারের, তাই তোমরা ক্লাসগুলো করতে থাকো, আশা করছি উপকৃত হবে। বন্ধুরা, এরপরেও এই দুটি শেষ হয়ে যাওয়ার পর কোশ্চেন উত্তর, শর্ট কোশ্চেনের কোশ্চেন উত্তর দিতে থাকবো বন্ধুরা, চিন্তা নেই, তোমাদের পাশে আছি। বাস বন্ধুরা, ধন্যবাদ।